ওকে। আচ্ছা, ক্লাসে সবাইকে স্বাগতম। শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? ঠিক আছে সবকিছু? স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। তো আমরা আগের ক্লাসে বিভিন্ন রকম প্লট অঙ্কন করা দেখেছিলাম। তো আজকের ক্লাসেও মোটামুটি আরো কিছু প্লট অঙ্কন করা দেখব। তো আজকে ক্লাসের আগে আমি গত ক্লাসে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। তো গত ক্লাসে একজন প্রশ্ন করেছেন যে কিভাবে বার চার্টের প্রতিটা বারের উপরে তার ভ্যালুগুলো বসানো যায়। তো আমি সেটা যে কোডটা সেটা আমি স্ক্রিপ্ট ফাইলে দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা দেখছেন ভালো। আর এটা স্ক্রিপ্টে কিভাবে কাজ করে এই কমান্ডটা সেটা আমি একটু এই ক্লাসে আলোচনা করি প্রথমে, গত ক্লাসের বিষয়টা। তো বার চার্ট তৈরির জন্য আমরা একটা ভেক্টরের মধ্যে সেপার লেন্থের গড় মানগুলো জমা করেছিলাম স্পিসিস অনুযায়ী ভাগ করে। এরপরে এটা ছিল সেই গড় মানগুলো, সেটা স্যার সেপার লেন্থের গড় মান, ভার্সিকালারের গড় মান, ভার্জিনিকার গড় মান। তারপর বার প্লটের মধ্যে জাস্ট সেই ভেক্টর দিয়ে দিলেই সেই ভেক্টর থেকে একটা বার চার্ট তৈরি হবে। এখানে সেই বার চার্টটা। এরপর বিভিন্ন প্রপার্টিস নিয়ে আলোচনা করেছিলাম বার চার্টের। এখানে প্রতিটা প্যারামিটার কোনটা কি কাজ করে সেটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট এটা এক্সিকিউট করি। তাহলে দেখুন আমরা এই ধরনের একটি রঙিন একটি বার চার্ট তৈরি করলাম। তো এরপর আমরা চাচ্ছিলাম যে প্রতিটা বারের উপরে সেই বারের ভ্যালুটা বসাতে, মানে এই বারের ভ্যালু কত, এই বারের ভ্যালু কত, এরপর এই বারের ভ্যালু কত, এগুলো বসাতে। তো প্রতিবারের উপর যদি ভ্যালু বসাতে চাই তাহলে আমাকে যে ফাংশন ইউজ করতে হবে সেটা হলো টেক্সট ফাংশন। তো টেক্সট ফাংশন যে কাজটা করে সেটা হলো একটি ডায়াগ্রামের যে কোনো পজিশনে একটি টেক্সট লিখতে পারে, যে কোনো আপনি যা লিখতে চান তাই এই টেক্সট ফাংশনের মাধ্যমে লিখতে পারবেন একটি প্লটের মধ্যে। তো টেক্সট ফাংশনটা যেভাবে কাজ করে, তো প্রথমে আমাকে টেক্সট ফাংশনে বলে দিতে হবে পজিশন, মানে কোন পজিশনে আমি লেখাটা বসাবো। সাপোজ আমার লেখাটা বসাতে হবে এরকম কোনো একটা পজিশনে। তো আমাকে এই পজিশনের কোঅর্ডিনেট জানতে হবে। তো এই পজিশনের কোঅর্ডিনেটটা যেভাবে জানতে পারি সেটা হলো যে, দেখুন আমরা যখন বার প্লটে দিয়েছিলাম তখন এক্স লিমিট দিয়ে দিয়েছিলাম 0 থেকে 10। মানে হলো আমার এক্স এক্স অ্যাক্সিসে এইখান থেকে শেষ পর্যন্ত 10 ইউনিট পর্যন্ত আছে। তো আমি যদি মোটামুটি অনুমান করি যে তাহলে সেটোসার এই বরাবর কত এক্স অ্যাক্সিস হবে, তখন এক্স অ্যাক্সিসের ভ্যালু কত হবে, সেটা মূলত মোটামুটি আমাদের 1.3 মতো আসে। তো এটা কিভাবে হিসাব করতে পারেন, যেমন ধরেন আমরা বারের প্রস্থ দিয়ে দিয়েছিলাম 2 করে। তো বারের প্রস্থ 2, তাহলে বারের অর্ধেক হবে হলো 1 এবং স্পেস দিয়েছিলাম 0.2। তাহলে আমাদের বারের অর্ধেক পর্যন্ত, মানে আগের স্পেস সহ বারের অর্ধেক পর্যন্ত টোটাল 1.2 বা 1.3 এরকম। তো এই পজিশন হলো এক্স এর পজিশন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের পজিশনটা হবে হলো এর যে হাইট, এই হাইট, কারণ এই বারের হাইটটা যে কোঅর্ডিনেটে আছে, ওয়াই কোঅর্ডিনেট যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটে আমার লেখাটা বসাতে হবে। তো এই কারণে দিয়ে দিয়েছিলাম এভারেজ সেপার লেন্থ এই ভেক্টরের যে হাইটটা, মানে হলো সেটোসার হাইট ছিল 5.006। তো তার সাথে আমি কিছু পয়েন্ট অ্যাড করেছি যাতে এই বারের সরাসরি এই দাগ বরাবর না হয়ে লেখাটা আরেকটু পর দিকে আসে, তাই আমি +0.3 অ্যাড করে দিয়েছি। তো একই রকম ভাবে পরের বারের যে পজিশন, এই পজিশনটা হলো আমাদের এক্স অ্যাক্সিসের পজিশন হলো 3.8 এবং ওয়াই অ্যাক্সিসের পজিশন হলো এই বারের হাইট +0.3, মানে এই বারের সামান্য একটু উপর। তো এটা হলো প্রথম দুই আর্গুমেন্টের কাজ, তার মানে এক্স অ্যাক্সিসের পজিশন এবং ওয়াই অ্যাক্সিসের পজিশন আমাকে নির্ধারণ করে দিতে হবে সেই টেক্সটের, যে টেক্সটটা সেখানে বসবে। এরপর লেভেলস, এই প্যারামিটার বলে দিতে হবে কি কি লেখা সেখানে বসবে। আমি লেভেলসে বলে দিয়েছি এভারেজ সেপার লেন্থের যে ডাটাগুলো, মানে হলো প্রথম পজিশনে বসবে 5.06 এন্ড দেন দ্বিতীয় পজিশনে বসবে 5.936, এভাবে করে। আমি যদি এই ফাংশনটা এক্সিকিউট করি তাহলে দেখুন প্রতিটার উপরে, প্রতিটা বারের উপর সেই বারের ভ্যালুগুলো বসে গেছে, ভার্টিক্যালের উপরে, উপর ভার্জিনিকার উপরে। এটা এখানে দেখা যাচ্ছে, একটু জুম করলে দেখা যাবে, ভার্জিনিকার উপরে সেই বারের ভ্যালুটা বসে গেছে। এইভাবে মূলত বার প্লটের প্রতিটা বারের উপরে ভ্যালুগুলো বসানো যায়। তো এটা মূলত টেক্সট ফাংশনের কাজ। তো টেক্সট ফাংশনের মাধ্যমে গ্রাফের যে কোনো পজিশনে আপনি লেখা বসাতে পারবেন। সাপোজ আপনার এইরকম পজিশনে কোনো লেখা বসাতে হবে, তাহলে এই পজিশনে আপনার এক্স কোঅর্ডিনেট ভ্যালু সাপোজ 1.5 এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু 8, তো সেটা আপনার
এই কোঅর্ডিনেটে বলে দিতে হবে প্রথম যে আর্গুমেন্টে, এবং সেখানে কি লেখা লিখতে চান সেটা লেভেল আর্গুমেন্টে বলে দিবেন। তাহলে ওই গ্রাফের, এটা নতুন কোনো গ্রাফ তৈরি করবেন না, আগে গ্রাফের মতোই নেক্সট পজিশনে সেই লেখাটা বসিয়ে দিবে। ওকে, এখন আমরা আজকে ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা দেখব বক্স প্লট, হিস্টোগ্রাম, কিউ প্লট এবং বিভিন্ন রকম ফাংশন প্লট করা, এবং কিভাবে এই প্লটগুলো আমরা অন্য ফাইলে সেভ করতে পারি সেগুলো দেখব। তো প্রথমে বক্স প্লট। তো বক্স প্লট আঁকার জন্য সিম্পল ফাংশন বক্স প্লট, ফাংশনের নামই বক্স প্লট। তো এই ফাংশনের যে প্যারামিটারগুলো, তো প্রথমে দিতে হবে আমাদের বক্স প্লটের ডাটাটা। তো বক্স প্লটের ডাটাটা যেভাবে লিখতে হয় সেটা হলো প্রথমে আমাদের একটা ভেক্টর, এবং এরপরে টিল্ডা চিহ্ন দিয়ে একটি ফ্যাক্টর দিতে হবে। এর মানে হলো যে আমি এই ভেক্টরের ডাটাগুলোকে আইরিশের সেপাল হোয়াইট, তো এই ভেক্টরের ডাটাগুলোকে আইরিশের স্পিসিস যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টর অনুযায়ী ভাগ করব, এবং প্রতিটা ফ্যাক্টরকে একটা বক্স প্লটে উপস্থাপন করব। তো এইভাবে মূলত বক্স প্লটে আর্গুমেন্টগুলো দিতে হয়। তো খেয়াল রাখতে হবে কিছু কিছু ফাংশন আমাদের এখানে কমা ইউজ করতে হয়, কিছু কিছু ফাংশনে আমার টিল্ডা ইউজ করতে হয়। এখানে যে ফাংশনে যে নিয়ম আমাদের সেইটা ফলো করতে হবে, একটু মাথায় রাখতে হবে এটা। তখন বক্স প্লটের ক্ষেত্রে আমাদের টিল্ডা চিহ্ন ছিল, এরপর এবি লাইনের ক্ষেত্রে টিল্ডা চিহ্ন ছিল, কিন্তু প্লট ফাংশন, এরপরে হিস্টোগ্রাম ফাংশন, এরপরে তো এই ধরনের যে ফাংশনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কমা ইউজ করতে হতো। তো এটা একটু খেয়াল রাখতে হবে, আমাদের এক এক ফাংশনে এক এক রকম এটা নিয়ম। ওকে, তো বাকি প্যারামিটার গুলো আপনাদের পরিচিত আছে আশা করি। তো মেইন প্যারামিটার দ্বারা সেই ফাংশনের হেডিং, এক্স ল্যাব দ্বারা এক্স অ্যাক্সিস এর লেভেলিং, এবং ওয়াই ল্যাব দ্বারা ওয়াই অ্যাক্সিস এর লেভেলিং। যেটা এক্সিকিউট করি তাহলে দেখুন আমাদের একটা বক্স প্লট তৈরি হয়ে গেল। তো এখানে সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা প্রতিটার জন্য আলাদা আলাদা সেপাল হোয়াইটের বক্স প্লট তৈরি হয়ে গেছে। তো এখানে যেমন আমাদের জানি যে যারা বক্স প্লট সম্পর্কে পরিচিত আছেন তারা ধরতে পেরেছেন, তো আমি হালকা একটু রিভিউ করি। তো এখানে যেমন আমাদের মাঝখানের দাগটা, এটা মূলত মিডিয়ান নির্দেশ করে, 50তম যে পার্সেন্টাইল ভ্যালু বা সেকেন্ড কোয়ার্টাইল। এরপরে লোয়ার নিচের যে লাইনটা সেটা আমাদের ফার্স্ট কোয়ার্টাইল, এবং পরের যে লাইনটা এটা হলো আমাদের থার্ড কোয়ার্টাইল, এবং মাঝখানেটা হলো আমাদের মিডিয়ান। এই বক্স প্লট থেকে যেমন আমাদের ইন্টারপ্রেট করতে পারি যে এই তিনটা ডাটার মধ্যে ভার্জিনিকার যে ডাটাটা সেটা মূলত মিডিয়ানের দুই পাশে মোটামুটি সিমেট্রি ভাবে এটা ডিস্ট্রিবিউট করা আছে, যেখানে ভার্সিকালের মধ্যে একটি স্কিউনেস আছে এবং সেটুসার মধ্যেও সেটি দেখা যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের মূল বিষয় হলো বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করা। আমরা অ্যানালাইসিস অত গভীরে যাব না, অ্যানালাইসিস গুলো আপনার নিজের মতো করে নিতে পারবেন তো এই ফাংশনগুলো ইউজ করে। তো বক্স প্লট নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? বক্স প্লট রিলেটেড কোনো প্রশ্ন আছে কারো? ওকে, তাহলে আমরা এখন পরের গ্রাফে চলে যাই। তো আমাদের পরের গ্রাফটা হলো হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম তৈরি করার জন্য আমরা প্রথমে একটা প্যাকেজ লোড করেছি। আমরা জানি ম্যাথ প্যাকেজের মধ্যে কার্স 93 এই ডাটাবেসটা আছে, এই ডাটা ফাইলটা আছে। তো আমরা এই ডাটা ফাইল নিয়ে কাজ করব, তাই ডাটা ফাইলটা লোড করে নিলাম। ওকে, তো হিস্টোগ্রাম আঁকার জন্য জাস্ট আমাদের যে ডাটাগুলো নিয়ে হিস্টোগ্রাম আঁকবো সেটা দিয়ে দিলেই হয়। কারণ হিস্টোগ্রাম এর ফাংশন নাম হলো হিস্ট, HIST। তো এর ভিতরে আমি কার্স 93 ডাটা, মাইল পার গ্যালন, সিটি যে ডাটাটা, সেই ডাটাটা ইউজ করে একটি হিস্টোগ্রাম তৈরি করবো। আমি জাস্ট হিস্টোগ্রামের ভিতরে এই ডাটাটা দিয়ে দিলেই এই ডাটাগুলো ইউজ করে একটি হিস্টোগ্রাম তৈরি হয়ে যাবে। তো হিস্টোগ্রামটা মূলত বাই ডিফল্ট এটা আর এখানে রেঞ্জ নির্ধারণ করে দেয়, প্রতিটা যে বিন তার বিনের প্রস্থ এটা আর অটোমেটিক নির্ধারণ করে দেয়, কতগুলো প্রস্থ এখানে হবে, কতগুলো বিন এখানে হবে। তো আপনি যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করতে চান, যদি বিন সংখ্যা মানে হলো এই বার সংখ্যা যদি পাল্টাতে চান হিস্টোগ্রামের, তাহলে আমাদের সেই ডাটার পরে কমা দিয়ে আপনি যতগুলো বার চান বা যতগুলো বিন চান সেই বিনের সংখ্যাটা দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে 20টা বিন চাচ্ছি, এই ডাটাকে 20টা বিনে ভাগ করে আমি হিস্টোগ্রাম তৈরি করব। এই ক্ষেত্রে জাস্ট কমা দিয়ে সেই বিন সংখ্যা বলে দিলেই হবে। তাহলে দেখুন এখন বিন সংখ্যা বেড়ে গেছে।
এরপরে আমরা লেবেলিং, এটা আগে ক্লাসে আলোচনা করেছি। আমরা মেইন প্যারামিটার দ্বারা মূলত সেই ফাংশনের মূল যে হেডিংটা সেটা লেখা হয় এবং এক্স ল্যাব দ্বারা এক্স অ্যাক্সিস লেবেলিং করা হয়। তো এটা এক্সিকিউট করলে লেবেলিং চেঞ্জ হয়ে যাবে। আমাদের মেইন হেডিং হয়ে গেছে এখন সিটি মাইল পার গ্যালন এবং এক্স অ্যাক্সিস লেবেলিং হয়ে গেছে মাইল পার গ্যালন। ওকে, তো এরপরে আমাদের প্রায় সময় আচ্ছা একটা বিষয়, সেটা হলো আমাদের হিস্টোগ্রাম বাই ডিফল্ট যে হিস্টোগ্রামটা তৈরি করে সেটা মূলত ফ্রিকোয়েন্সি স্কেলে। মানে হলো যে এখানে 15 থেকে এখানে যে রেঞ্জটা, যেমন এই রেঞ্জের মধ্যে যতগুলো ডাটা আছে সেটা ওয়াই অ্যাক্সিসে দেখাবে। এরপরে এই রেঞ্জে যতগুলো ডাটা আছে সেটা ওয়াই অ্যাক্সিসে যাবে। মূলত এইভাবে হিস্টোগ্রামটা তৈরি করা হয় বাই ডিফল্ট, আর এর মধ্যে এইভাবে তৈরি করা হয়। কিন্তু আপনি চাইলে এটা যদি অনেক সময় দরকার হয় যে আমাদের প্রবাবিলিটি স্কেল বা ডেনসিটি স্কেলে আমাদের এই প্লটটা তৈরি করা দরকার পড়ে, মানে আমরা এখানে ফ্রিকোয়েন্সি চাচ্ছি না, আমি এখানে ডেনসিটি চাচ্ছি। তো এই ক্ষেত্রে গ্রাফের শেপটা সেমই থাকবে, জাস্ট আমাদের ফ্রিকোয়েন্সির পরিবর্তে এখানে ডেনসিটি চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম আর্গুমেন্টগুলো সেম, সেই ডাটাটা কতগুলো বিন চাচ্ছি, হেডিং গুলো, এবং জাস্ট আমাদের প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ট্রু করে দিতে হবে। তো প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ট্রু করে দিলে এটা মূলত একটি ডেনসিটি প্লট হয়ে যাবে। তো দেখুন এখন আমাদের ওয়াই অ্যাক্সিস এর ফ্রিকোয়েন্সি না হয় এখন ডেনসিটি চলে আসছে, মানে হলো কোন রেঞ্জে কত ডেনসিটি সেটা চলে আসছে। ওকে, তো এরপরে আমরা চাইলে ডেনসিটি লাইন তৈরি করতে পারি এই বারগুলোর মধ্য দিয়ে। তো ডেনসিটি লাইন তৈরি করা যাবে। তো ডেনসিটি লাইন অ্যাড করার জন্য জাস্ট আমাদের হিস্টোগ্রাম তৈরি করার পরে আমাদের টাইপ করতে হবে লাইন্স ফাংশন। তো লাইন্স ফাংশনে আমাদের ডেনসিটি ফাংশন ইউজ করতে হবে। ডেনসিটি ব্রেকেটে যে ডাটাগুলো থেকে আমি ডেনসিটি লাইনটা প্লট করবো সেটা, অর্থাৎ লাইন ফাংশনের ভিতরে ডেনসিটি ব্রেকেটে আমাদের সেই ডাটাটা। তাহলে দেখুন আমাদের এই ডাটাগুলো থেকে একটি ডেনসিটি লাইন এখানে তৈরি হয়ে যাবে অটোমেটিক। ওকে, তো এই পর্যন্ত কোন প্রশ্ন আছে কারোর? হিস্টোগ্রাম ডেনসিটি প্লট। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে বিনজের ব্যাপারটা আরেকবার একটু বুঝাবেন, এটা বুঝিনি। আচ্ছা, আমাদের যে বিনের ব্যাপারটা ছিল সেটা হলো আমি যদি বাই ডিফল্ট বিন কোনো আর্গুমেন্ট না দিয়ে যদি হিস্টোগ্রাম তৈরি করি, তাহলে দেখুন এখানে বিনগুলো একটু মোটা মোটা, 15 থেকে 20 পর্যন্ত, এরপর 20 থেকে 25 পর্যন্ত, এভাবে রেঞ্জ নিয়ে একটি বিন হিস্টোগ্রামটা তৈরি করা হয়েছে। তো আমার সাপোজ আমি এই রেঞ্জটা আরো ছোট চাই, মানে হলো আমাদের এইখানে আমি সাপোজ এখানে যেমন প্রথম বিনটা ছিল 15 থেকে 20 পর্যন্ত যে ডাটাগুলো আছে তার ফ্রিকোয়েন্সি এখানে লেখা আছে। আমি চাচ্ছি সাপোজ 15 থেকে 17 পর্যন্ত একটা বিন হবে, এরপর 17 থেকে 19 পর্যন্ত একটা বিন হবে, এরপর 19 থেকে 21 পর্যন্ত বিন হবে। তো এইভাবে আমি বিনের সংখ্যা বাড়াতে চাই। তো এরকম বিনের সংখ্যা যদি বাড়াতে চাই তাহলে আমাকে এই বিন নাম্বারটা বলে দিতে হবে কতগুলো বিনের ডাটাটা চাচ্ছি। তো এটাই মূলত বিনের কাজ, মানে হলো এখানে বারের যে সংখ্যাটা সেটা এখানে বৃদ্ধি করা হলো। এখন দেখুন বারগুলো আরো ঘন ঘন হয়ে গেছে, মানে কারণ আমাদের রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথম রেঞ্জ মেবি এখানে 13 থেকে 16 এরকম কিছু হবে, এরপরে 16 থেকে 14 থেকে 16, 16 থেকে 18, 18 থেকে 20। তো এখন আমাদের কিন্তু এই যে রেঞ্জটা সেটা পরিবর্তন হয়ে গেল, প্রতিটা ক্লাস বা শ্রেণী যাকে বলা হয় সেটা চেঞ্জ করার জন্য মূলত এই বিন ফাংশনটা ইউজ করা হয়, বিন প্যারামিটারটা। আপনি যদি এখানে আরো ঘন করতে চান তাহলে এখানে যেমন আমি যদি 30 দিয়ে দিই তাহলে বিন সংখ্যা আরো বাড়বে। তাহলে দেখুন আমাদের গ্রাফটা আরো ঘন হয়ে গেল, বিনগুলো আরো ছোট হয়ে গেল এবং আমাদের রেঞ্জটা আরো ছোট হয়ে আসলো। এখন যেমন রেঞ্জটা হলো 15 থেকে 16, 16 থেকে 17, এইভাবে। এটাই মূলত এই বিন প্যারামিটারের কাজ। আচ্ছা ভাই, তাহলে 20টা বিন মানে কি এরকম 20টা আলাদা আলাদা, মানে এরকম? হ্যাঁ, 20টা ক্লাস মানে এখানে। এখানে তো বাট এরকম, আচ্ছা, হ্যাঁ বলেন, আপনার সমস্যা থেকে বলতে মানে পারেন। কাউন্ট করলে তো 20টা হচ্ছে না ওই জন্য। আচ্ছা, 20টা হওয়ার কথা। এখন যদি কোনোটা আপনার রেঞ্জের বাইরে চলে যায় সেক্ষেত্রে অন্য বিষয়, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরপর এখানে যেমন 2টা আছে 11 12 13 14 15 16। তো হচ্ছে তার মানে এই ক্ষেত্রে হ্যাঁ মাঝে মাঝে এই সমস্যাটা হয় যে আচ্ছা আমি 30 দিয়ে লিখি, তাহলে এখানে কি দেখে
আচ্ছা এখানে হচ্ছে, এখানে মূলত 30টাই আছে। আচ্ছা তার মানে আপনার মাঝে মাঝে হয় যে এই রেঞ্জগুলো সেট করলে তখন কিছু কিছু রেঞ্জে ডাটা থাকে না, তো সেগুলো মূলত বাদ দিয়ে দেয়। এই কারণে মূলত এই নাম্বার কাউন্টিং এ মাঝে মাঝে উল্টাপাল্টা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তার কার কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো আমরা যদি ডিসক্রিট হিস্টোগ্রাম তৈরি করতে চাই, তো ডিসক্রিট হিস্টোগ্রামটা কি, যেটা হলো যে এখানে আমাদের প্রতিটা রেঞ্জ, যেমন এখানে সাধারণত হিস্টোগ্রাম তৈরি করা হয় রেঞ্জ একটা ক্লাস এবং সেই ক্লাসে কত ফ্রিকোয়েন্সি সেই অনুযায়ী। কিন্তু আমি যদি একটি ডিসক্রিট হিস্টোগ্রাম তৈরি করতে চাই, তাহলে আমাদের এটি ফ্রিকোয়েন্সি টেবিল থেকে হিস্টোগ্রামটা তৈরি করা হয়। সাপোজ আমি একটা ডাটা দেখাচ্ছি যে এক্ষেত্রে টেবিল ফাংশন ইউজ করতে হবে। তো টেবিল ফাংশনের ভিতরে আমি যদি কোনো ডাটা দিয়ে দিই, তাহলে দেখুন সে কি আউটপুট দেয়। তাহলে দেখুন সেটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে। মানে হলো এখানে যে ডাটাগুলো আছে তার মধ্যে 15 2 বার আছে, 16 3 বার আছে, 17 8 বার আছে, 18 12 বার আছে, 19 10 বার আছে। এবার একটি ফ্রিকোয়েন্সি টেবিল সে রিটার্ন করে, টেবিল ফাংশনটা। তো আমি যদি এই ফ্রিকোয়েন্সি টেবিলটা প্লট করতে চাই, একটা হিস্টোগ্রাম না প্লট করে, তার মানে কোন রেঞ্জ প্লট না করে, এভাবে 15 2 পর্যন্ত আছে, 16 3 পর্যন্ত আছে, এরকম একটা যদি ডিসক্রিট হিস্টোগ্রাম তৈরি করতে চাই, তাহলে আমাকে সরাসরি এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে হিস্টোগ্রাম ফাংশন ইউজ করা যাবে না, এক্ষেত্রে আমার প্লট ফাংশন ইউজ করতে হবে। স্কেলার প্লট তৈরি করতে আমরা যে ফাংশনটা ইউজ করেছিলাম সেটা, তো সেই ফাংশনের ডাটা হিসেবে আমাদের এই টেবিলটা দিয়ে দিতে হবে, এই ফ্রিকোয়েন্সি টেবিল, সেটা আমাদের আর্গুমেন্ট হিসেবে যাবে। এবং আমাদের টাইপ, মানে হলো সেই প্লটের টাইপ হবে এইচ। তো এইচ দ্বারা বোঝানো হয় মূলত হিস্টোগ্রাম টাইপ, মানে ডিসক্রিট হিস্টোগ্রাম টাইপ। এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন ডিসক্রিট হিস্টোগ্রাম তৈরি হয়ে গেল। তো এখানে প্রতিটা ডাটা তার যত ফ্রিকোয়েন্সি সেই অনুযায়ী, যেমন 15 2 বার আছে, এরপর 16 3 বার আছে, পরে 17 আমাদের এখানে 8 বার আছে। তো এইভাবে একটি ডিসক্রিট হিস্টোগ্রাম তৈরি করা যায়। ওকে, তো আমাদের মূলত এই পর্যন্ত হিস্টোগ্রাম নিয়ে আলোচনা, ডিসক্রিট হিস্টোগ্রাম, এরপরে ইন্টারভাল নিয়ে যে হিস্টোগ্রাম। তো এই পর্যন্ত কোন প্রশ্ন আছে কারো হিস্টোগ্রাম তৈরি করা নিয়ে, বা এর আগে যেটা আলোচনা করলাম বক্স প্লট? ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। এখন আমরা দেখবো যে কিউ কিউ প্লট বা কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট কিভাবে তৈরি করা হয়। তো আমরা জানি যে কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট তৈরি করা হয় মূলত কোন ডাটা নর্মাল কিনা সেটা চেক করার জন্য। তো কিউ কিউ প্লট তৈরি করার জন্য যে ফাংশনটা, কিউ কিউ নর্ম ফাংশন, কিউ কিউ এটা নর্মাল ফাংশনকে এটা যাচাই করার জন্য কিউ কিউ নর্ম, অর্থাৎ কোয়ান্টাইল কোয়ান্টাইল নর্মাল ফাংশন। তো এর ভিতরে আমি যে ডাটার কিউ কিউ প্লট আঁকতে চাই সেই ডাটাগুলো এখানে দিয়ে দিতে হবে। তো কিউ কিউ নর্মের ভিতরে আমি কার্স 93 মাইল পার গ্যালন সিটি যে ডাটাটা, আমি সেই ডাটাটা দিয়ে দিয়েছি। তো দেখুন তাহলে এখান থেকে অটোমেটিক একটা নর্মাল কিউ কিউ প্লট তৈরি করে দেখালো। এটা দেখি মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা নর্মাল ডাটা না, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ডাটা ফলো করে না। তো আমরা জানি যে কিউ কিউ প্লটের এক্স অ্যাক্সিস বরাবর থাকে থিওরিটিক্যাল কোয়ান্টাইলস ভ্যালুগুলো, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে আমাদের স্যাম্পলের যে স্যাম্পল থেকে যে কোয়ান্টাইল ভ্যালুগুলো পাওয়া যায় সেগুলো। ওকে, তো এরপর আমরা কিউ কিউ লাইন তৈরি করতে পারি, একটা স্ট্রেট লাইন। তো কিউ কিউ লাইন যদি প্লট করি তাহলে দেখুন এই লাইনটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে না, কারণ অনেকগুলো পয়েন্ট এই লাইনের অনেক বাইরে আছে। তো এভাবে মূলত কোয়ান্টাইল কোয়ান্টাইল প্লট তৈরি করতে হয়। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে একটা মানে একটি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এরকম একটা এক্সাম্পল নিয়ে আমরা কিউ কিউ প্লট তৈরি করে দেখাই। এখন আমাদের যেমন উমের নামে একটি ডাটা সেট আছে, এটা আর এর বেস প্যাকেজের মধ্যে আছে। তো এই ডাটা সেটে 15টা অবজারভেশন আছে, সেখানে 15টা অবজারভেশনে বিভিন্ন হাইট এবং ওয়েট ভ্যালু দেওয়া আছে। তো আমরা জানি যে মূলত হাইট ভ্যালুটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তো আমরা দেখি সেটা ফলো করে কিনা। তো কিউ কিউ নর্মের ভিতরে যদি আমি ওমানের হাইট ডাটা দিয়ে দিই তাহলে সেখান থেকে একটা কিউ কিউ প্লট তৈরি হবে। এটা মূলত অনেকটা স্ট্রিট লাইনের মধ্যে আসে। তো এরপর আমরা কিউ কিউ লাইন যদি তৈরি করে দেখি তাহলে দেখুন আমাদের লাইনের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো লাইনের মধ্যে আছে, কয়েকটা ডেভিয়েশন আছে। তো এখান থেকে আমাদের ইন্টারপ্রেট করতে পারি যে ওমেন ডাটা, এখানে যে হাইট ডাটাটা সেটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। তো এরপর অনেক সময় আমাদের লগ স্কেলে আমাদের এই কিউ কিউ প্লট তৈরি করা দরকার পড়ে। তো লগ স্কেলে যদি কিউ কিউ প্লট তৈরি করা দরকার পড়ে তাহলে জাস্ট আমাদের তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটা নর্মাল ডাটা নিয়েছি, কার্স 93 যে প্রাইস ডাটা ছিল
সেটা মূলত নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে এখানে রাখা আছে। তার মানে এই ডাটাগুলো এখানে নরমাল ডিস্ট্রিবিউশন সাধারণত ফলো করে। তো আমি যদি কার্স প্রাইস এই ডাটাগুলো একটা কিউ প্লট তৈরি করতে চাই এবং একটি লগ স্কেল ইউজ করে, তাহলে আমাকে আর্গুমেন্টে জাস্ট লগ ফাংশন ইউজ করে দিলেই হবে। তাহলে তার মানে লগ দিয়ে যে ডাটাটা লগ স্কেলে আমি কিউ প্লট তৈরি করব সেটা বলে দিতে হবে। তো বাকি আর্গুমেন্টগুলো আগের মতোই মেইন আর্গুমেন্টে যেমন বলে দিতে হয় সেই ফাংশনের হেডিংটা। তো এরপরে আমরা যদি এটা প্লট করি তাহলে দেখুন আমাদের এখন যে স্কেলটা চেঞ্জ হয়ে গেছে, এখন ডাটাটা আছে আমাদের লগ স্কেলে এবং ওয়াইসিস এর ডাটাগুলো আমাদের লগ স্কেলে আছে। তো এরপরে এখন আমাদের যদি আমি এখন কিউ লাইন যদি তৈরি করি লগ স্কেলে, একই রকম ভাবে জাস্ট আমাদের লগ দিয়ে সেই ডাটাটা ইনপুট দিতে হবে। তাহলে আমাদের লগ স্কেলের ডাটার জন্য আমাদের যে কিউ লাইন সেটা প্লট হয়ে যাবে। এইভাবে মূলত লগ স্কেলে কিউ প্লট তৈরি করা যায়। তো এই কোয়ান্টাইল প্লট তৈরি করা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? ওকে, আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে বক্স প্লট আবার একটু আলোচনা করার জন্য। আচ্ছা, আমাদের বক্স প্লট এটা একদম সিম্পল, যে বক্স প্লটের ক্ষেত্রে আমাদের জাস্ট বক্স প্লট ফাংশন ইউজ করলেই হবে। এরপরে এখানে আমাদের প্রথমে যে ডাটাটা ইনপুট দিতে হবে সেটা আমাদের প্রথমে একটি ভেক্টর দিতে হবে এবং সেই ভেক্টরকে যে ফ্যাক্টর অনুযায়ী ভাগ করা হবে সেই ফ্যাক্টরটা আমাদের টিল্ডা চিহ্ন দিয়ে বলে দিতে হবে। মানে হলো আমি আইরিশের সেপাল ওয়াইটকে স্পেস ফ্যাক্টর অনুযায়ী ভাগ করতেছি, ভাগ করার পরে প্রতিটা ভাগের জন্য আমি বক্স প্লট অঙ্কন করতেছি। ওর বাকি কিছু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। মেইন প্যারামিটার দিতে হবে আমাদের সেই প্লটের হেডিংটা, এক্স লেভে এক্স অ্যাক্সিস এর লেভেলিং এবং ওয়াই লেভে ওয়াই অ্যাক্সিস এর লেভেলিং। তো এটুকু দিলেই মূলত আমাদের বক্স প্লটটা তৈরি হয়ে যাবে, একদম সিম্পল বক্স প্লট, কোনো ঝামেলা নেই। আচ্ছা শাহরিয়ার, আপনি উত্তর পেয়েছেন? আর কোনো প্রশ্ন আছে বক্স প্লট নিয়ে আপনার? ভাইয়া হ্যাঁ, বলো। আমার একটা কোয়েশ্চেন ছিল যে কিউ প্লটের জন্য হচ্ছে কি গ্রিড লাইনটাকে আগে যেভাবে করেছিলাম ওভাবে করা লাগবে? গ্রিড লাইন যদি দিতে হ্যাঁ, চাই, গ্রিড লাইন যদি দিতে চান জাস্ট গ্রিড ফাংশন ইউজ করলেই হবে। গ্রিড ফাংশন দিয়ে ওই যে আগে যেভাবে আগে, হ্যাঁ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ আগে যেভাবে করানো হয়েছে সেভাবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। তো আমাদের পরের টপিকটা হলো কিভাবে আমরা বিভিন্ন ফাংশন প্লট করতে পারি। তো ফাংশন প্লট করার জন্য আমাদের যে কমান্ডটা ছিল কার্ভ ফাংশন। তো কার্ভ এইটা দ্বারা মূলত যে কোনো ধরনের কার্ভ অঙ্কন করা যায়। তো অবশ্যই এটা একটা 2D গ্রাফ কার্ভ হতে হবে। মানে হলো আমাদের যে ফাংশনটা সেটা জাস্ট একটি ওয়াই ভ্যালুর জন্য, একটি এক্স ভ্যালুর জন্য একটি ওয়াই ভ্যালু রিটার্ন করবে। তার মানে হলো এক্স ওয়াই দুইটা প্যারামিটার সর্বোচ্চ থাকতে পারবে এখানে। আমাদের এখানে এক্স ওয়াই জেড বা যেটা 3D গ্রাফ যেটা, সেটা আমাদের এই কার্ভ ফাংশনে রাখা যাবে না। তো যাই হোক, আমাদের যেমন এই ক্ষেত্রে যেমন আমি সাইন ফাংশনের প্লট রাখতে চাই, তাহলে কার্ভ ফাংশন প্রথমে বলে দিতে হবে যে ফাংশনের কার্ভ রাখতে চাই সেই সাইন ফাংশন। এরপর বলে দিতে হবে আমি সেই ফাংশনের কত রেঞ্জ পর্যন্ত এটা চাচ্ছি, এক্স অ্যাক্সিসের যে ডোমেইনটা সেটা বলে দিতে হবে। মানে হলো আমি -10 থেকে +10 পর্যন্ত আমি সাইন ফাংশনের গ্রাফটা চাচ্ছি। তো এই কারণে কার্ভ দিয়ে প্রথমে ফাংশনের নাম, এরপর আমাদের রেঞ্জ। এটা যদি প্লট করি তাহলে দেখুন আমাদের সাইন ফাংশনটা প্লট হয়ে গেল আমাদের -10 থেকে +10 পর্যন্ত। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা কিন্তু অবশ্যই রেডিয়ান স্কেলে, আমাদের ডিগ্রি স্কেলে কিন্তু প্লটটা না, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, একই রকম ভাবে আমি সাপোজ আরেকটা ফাংশন দেখাচ্ছি, ডি নর্ম ফাংশন। তো এই ফাংশনে আমি পরবর্তী ক্লাসে আরো আলোচনা করবো যে নর্মাল ডিস্ট্রিবিউশন, এরপরে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশনে আছে, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এরপর কন্টিনিউয়াস যে বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন এই ফাংশন বিষয়ে আলোচনা করা হবে। এখন জাস্ট আমি দেখাচ্ছি যে এই ফাংশন দিয়ে কিভাবে আমি কার্ভ আঁকতে পারি। তো ডি নর্ম ফাংশন যা করে সেটা মূলত একটি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এই গ্রাফের জন্য আমাদের এই ডি নর্ম ফাংশন ইউজ করা হয়। এটা পূর্ণ হলো ডেনসিটি, তার মানে নর্মাল ফাংশনের ডেনসিটি প্লট করবে সে। এবং আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা -4 থেকে +4 পর্যন্ত আমি প্লট করতে। তো তাই কার্ভ ফাংশন প্রথম ফাংশনের নাম, এরপর আমি ডেন্সটা বলে দিলাম, এরপর মেইন আর্গুমেন্টে জানি আমাদের হেডিংটা বলে দিতে হয়। ওকে, তো এটা যদি প্লট করি তাহলে দেখুন একটি নর্মাল ডিস্ট্রিবিউশন প্লট হয়ে গেল। তো এই মূলত আমরা যে কোনো ধরনের ফাংশন প্লট করতে পারি।
তো সাপোজ আমাদের এমন কোনো ফাংশন যেটা আমাদের আর এর মধ্যে নেই, মানে হলো ইউজার ডিফাইন কোনো ফাংশন যদি আমি প্লট করতে চাই, তো তাহলে আমাকে প্রথমে সেই ইউজার ডিফাইন ফাংশনটা তৈরি করে নিতে হবে। তো আমরা অনেক আগেই শিখেছি কি ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে হয়। প্রথমে ওই ফাংশনটার নাম আমি একটি নাম দিয়ে দিলাম যে ইউজার আন্ডারস্কোর ফাংশন, একটা নাম দিলাম, এবং এটা হবে একটা ফাংশন, তাই ফাংশন দিতে হবে। এরপরে ব্রেকেটে দিতে হবে আর প্যারামিটারটা বা আর্গুমেন্টটা, এখানে একটা আর্গুমেন্ট এক্স, এবং এই ফাংশনে যে কাজটা করবে সেই প্যারামিটারের এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার এইটা সে রিটার্ন করবে। অর্থাৎ ইউজার যে ফাংশনটা সেটা হলো মূলত এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার এইটা। মানে হলো আমি যদি তাকে এক্স ডাটা দিই তাহলে সে ওয়াই ডাটা হিসেবে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার সে রিটার্ন করবে। আমি এই ইউজার ডিফাইন ফাংশনটা তৈরি করে নিলাম। তো এখন আমি চাইলে এই ইউজার ডিফাইন যে ফাংশনটা সেটার প্লট তৈরি করতে পারি। আগের মতোই জাস্ট কার ফাংশন, আমাদের যে নতুন ফাংশন তৈরি করা হলো সেই ফাংশনের নাম, এরপর আমাদের সেই ফাংশনের রেঞ্জ, এটা হলো -3 থেকে +10 পর্যন্ত। আমি নিজের মতো একটা রেঞ্জ দিয়ে দিয়েছি, আপনাদের নিজের মতো রেঞ্জ নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে দেখুন আমাদের সেই ফাংশনটা গ্রাফ তৈরি হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা আর এর মধ্যে আমাদের যে কোনো গ্রাফের ফাংশন আঁকতে পারি। তো ফাংশন রিলেটেড কোন প্রশ্ন আছে ফাংশন আঁকা নিয়ে, ফাংশন প্লট করা নিয়ে? আমি যদি ধরেন ইকুয়েশনটা দিতে চাই, অনেক সময় হচ্ছে যে আমরা লাইনের মধ্যে ইকুয়েশন দিই y = ওটা কিভাবে করব? আচ্ছা, তার মানে এই লাইনটা কি ইকুয়েশন নির্দেশ করছে সেটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে দেখছি আমাদের টেক্সট নামে একটি ফাংশন আছে। আমি যে টেক্সট ফাংশনটা ইউজ করি, তো টেক্সট ফাংশন আমাদের বলে দিতে হবে আমি কোথায় টেক্সটটা বসাবো। সাপোজ আমি এই জায়গার মধ্যে আমি টেক্সটটা বসাবো, তাহলে আমাদের সেটা কোঅর্ডিনেট, সাপোজ আমি 0,150 এই পজিশনটা আমি টেক্সটটা বসাবো। তাহলে আমি এখানে বলে দিলাম যে 0,150। এরপরে আমি সেখানে যে টেক্সটটা বসাবো সেটা লেভেল ফাংশন বলে দিতে হবে, LMVEL। তো লেভেলস এখানে বলে দিব আমি যে টেক্সটটা বসাতে চাই। তো আমি সাপোজ এটা সেটা ভেক্টর দিয়ে বলে দিতে হবে। সাপোজ আমি এখানে রাখছি যে এক্স স্কোয়ার ছিল এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার। তাহলে দেখুন আমাদের গ্রাফে সেই পজিশনে সেই তার মানে আমি যা লিখে দেবো সেটা এখানে বসে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো এখন আমরা দেখবো যে কিভাবে তার মানে একাধিক গ্রাফ আমরা আঁকতে পারি। মানে হলো এখানে যেমন আমাদের প্রতিটা উইন্ডোতে কিন্তু একটা করে গ্রাফ আছে, এখানে একটা গ্রাফ, এরপর আগে একটা গ্রাফ রেখেছিলাম, তার মানে এক একটা উইন্ডোতে এক একটা গ্রাফ আছে। তো সাপোজ আমাদের কয়েকটা গ্রাফ আমাদের একটা পেজের মধ্যে উপস্থাপন করতে হবে, মানে একটা পেজের মধ্যে আমি একাধিক গ্রাফ আঁকতে চাই। তো সেই টেকনিকটা এখন দেখাবো, এই জন্য আমি একটু বড় করে নিই। ওকে, তো এর জন্য আমাকে প্রথমে প্যারামিটার সংক্ষেপে পার, তো এই ফাংশনটা ইউজ করতে হবে। তো পার ফাংশনটা যে কাজ করে সেটা হলো আমাদের ডিসপ্লে উইন্ডোকে মডিফাই করে এই পার ফাংশন দ্বারা। তো পার ফাংশনের ভিতরে mf রো এই প্যারামিটারের মধ্যে বলে দিতে হবে আমি কি, অর্থাৎ আমি যে উইন্ডোটা সেই উইন্ডোকে আমি ভাগ করতে হবে mf রো এই প্যারামিটারের মাধ্যমে। তো এটা কিভাবে কাজ করে যে mf রো এটা হলো একটা ম্যাট্রিক্স রিটার্ন করবে, সেটা হলো 2x2 আকারের একটি ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে 2x2 আকারে একটি ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে আমাদের এই উইন্ডোতে। তাহলে 2x2 ম্যাট্রিক্স মানে এখানে আমি 4টা গ্রাফ এখানে অঙ্কন করতে পারবো। তো এবং এই গ্রাফগুলো রো বাই রো বসে যাবে। তো প্যারামিটার ফাংশনটা এটা নির্ধারণ করা হয়। তো আমি একটা এক্সাম্পল দিই তাহলে আর ক্লিয়ার হবে। তো প্যারামিটার ফাংশন এক্সিকিউট করলে প্রথমে কিছু শো করবে না। এরপর আমি যদি এখন প্লট এটা ইউজ করি, সাপোজ আমি একটা প্লট তৈরি করলাম, আমি জানি প্লট দ্বারা স্কেটার প্লট তৈরি করা হয়। আমি সাপোজ আমি আইরিশের সেপাল ওয়াইড ভার্সেস সেপাল লেন্থ এটা একটা স্কেটার প্লট তৈরি করবো। তো এটা যদি তৈরি করি তাহলে দেখুন আমাদের উপর দিকে প্রথমে এই প্লটটা তৈরি হয়ে গেল। এরপর সাপোজ আমার একই উইন্ডোতে আমার আরেকটা প্লট
রাখা দরকার। সাপোজ আমাদের সেকেন্ড প্লটটা হলো একটি কিউ প্লট। তো আমি মাইল পার গ্যালন সিটি ডাটা নিয়ে যে কিউ প্লট তৈরি করেছিলাম সেটা আমার একই উইন্ডোতে রাখা দরকার। তো এটা যদি এখন এক্সিকিউট করি তাহলে দেখুন প্রথম রোয়ের পাশে এখন সেই প্লটটা বসে গেল। কারণ কি? কারণ আমি প্যারামিটার যে ফাংশনটা সেটা দিয়ে আমি বলে দিয়েছি আমি ডিসপ্লেকে ভাগ করে দিয়েছি। এটা 2x2 আকারে একটি ম্যাট্রিক্স আকারে আমি ডিসপ্লেকে ভাগ করে দিয়েছি এই প্যারামিটারের মাধ্যমে। এরপর আমি যদি এখন হিস্টোগ্রাম আঁকতে চাই তাহলে আমাদের একটা হিস্টোগ্রাম আঁকবো। তাহলে দেখুন এখন সে পরের রোতে সে একটি হিস্টোগ্রাম তৈরি করে ফেললো। এরপর আমি সাপোজ আমি এরপরে একটি ডিসক্রিট হিস্টোগ্রাম আঁকতে চাই, তাহলে ডিসক্রিট হিস্টোগ্রাম যে আঁকতে সেটা আমি এঁকে ফেলবো। তাহলে দেখুন আমাদের একটা উইন্ডোতেই 4টা প্লট তৈরি হয়ে গেল। তো এইভাবে মূলত আমাদের একটা উইন্ডোকে ভাগ করে একটা উইন্ডোর মধ্যে মাল্টিপল গ্রাফ বসাতে পারি এই প্যারামিটার ফাংশনের মাধ্যমে। ওকে, তো প্যারামিটার ফাংশন ইউজ করা হয়ে গেলে আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই। তো দেখুন আমি যদি একবার প্যারামিটার সেট করে দিই তাহলে কিন্তু সেই প্যারামিটারে উইন্ডো ভাগ হয়ে থাকবে। আমাদের 4বার প্লট করা হয়ে গেলে এরপর আমি যদি আরেকটা প্লট আঁকি তাহলে কিন্তু সেটা আগের প্যারামিটার তার মানে যেভাবে ভাগ করেছি সেই অনুযায়ী তৈরি হবে। আমি যদি প্যারামিটার আগের মতো ফিরে পেতে চাই তাহলে আমাদের ওকে, তো প্যারামিটার জাস্ট আমাদের আর্গুমেন্টে বলে দিলেই হবে। এখন যদি আমি প্লটটা আঁকি, দুঃখিত, আচ্ছা আমাদের এটা বলে দিতে হবে mf রো এখন আমাদের 1/1। ওকে, এখন যদি আঁকি এখন আবার আগের মতো প্লট তৈরি হবে। অর্থাৎ প্যারামিটারের মাধ্যমে যদি উইন্ডোকে ভাগ করি তাহলে পরবর্তী যত প্লটই আঁকবো সেই অনুযায়ী এখানে আঁকা হবে। কিন্তু আমি যদি আগের মতো ফিরে পেতে চাই তাহলে আবার আমাদের প্যারামিটারে mf রো আমাদের সেট করে দিতে হবে 1/রো। তাহলে আমি জাস্ট একটি গ্রাফ এখানে চাচ্ছি একটা উইন্ডোতে। ওকে, কোন প্রশ্ন আছে কারো এই প্যারামিটার তার মানে একটা উইন্ডোতে একাধিক গ্রাফ তৈরি করা নিয়ে? ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটি এক্সটার্নাল ফাইলে আমাদের গ্রাফগুলো এক্সপোর্ট করতে পারি। ওকে, তো এক্সপোর্টিং আমি প্রথম যেদিন আলোচনা করেছিলাম যে গ্রাফ কিভাবে আঁকা হয় সেটা আমরা দেখিয়েছিলাম একটা টেকনিক। আর হিস্ট্রিতে সরাসরি একটা টেকনিক আছে, একদম সিম্পল টেকনিক। তো আচ্ছা আমি একটা প্লট অঙ্কন করি। সাপোজ আমাদের এই প্লটটা আমাদের আউটপুট নিতে হবে। তো আমি যদি আর স্টুডিও এটা এক্সপোর্ট করতে চাই, মানে হলো একটা জেপিজি বা পিএনজি আকারে সেভ করতে চাই, তাহলে এখানে সরাসরি অপশন আছে এক্সপোর্ট। আমি যদি এই এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের অপশন আসবে সেভ অ্যাজ পিডিএফ আর সেভ অ্যাজ ইমেজ। আমি পিডিএফ আকারে সেভ করতে পারি বা ইমেজ আকারে সেভ করতে পারি। সাপোজ আমি এখানে ইমেজ আকারে সেভ করব। তো দেন একটা উইন্ডো চলে আসবে। তো এখানে প্রথমে ইমেজের ফরম্যাট ঠিক করে দিতে হবে, পিএনজি জেপিজি। এরপরে আপনার কাঙ্ক্ষিত ফরম্যাট এখানে সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ এখানে পিএনজি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে সেই ফাইলের যে নামটা, সাপোজ আমি এখানে একটা হিস্টোগ্রাম, তাই এখানে হিস্টোগ্রাম একটা ডিসক্রিট হিস্টোগ্রাম এখানে লিখে দিই হিস্টোগ্রাম। এই ফাইলের নাম, এরপর ডাইরেক্টরি, এটা যেখানে সেভ হবে সেই ডাইরেক্টরিটা এখানে বলে দিতে হবে। সাপোজ আমি এখানে ডেস্কটপে সেভ করতেছি এটা। এরপর এখানে সেটা প্রস্থ এবং দৈর্ঘ্য বলে দিতে হবে, হাইট ওয়াইট, আমি যেরকম হাইট ওয়াইট চাই সেটা বলে দেব। করে দেওয়ার পরে জাস্ট সেভ করে দিলেই, আমি যে এটা ওপেন করে রাখি ভিউ প্লট আফটার সেভিং, তাহলে এটা সেভ হবে এবং আমাকে এটা শো করবে, ওপেন করে শো করবে। টিক চিহ্ন উঠিয়ে দিলে সেটা জাস্ট সেভ করবে, আমাকে শো করবে না। আচ্ছা, তাহলে আমি সেভ করি। তাহলে দেখুন একটা ইমেজের মধ্যে সেই প্লটটা চলে এসেছে। তো এইভাবে মূলত আমরা একটি যে কোনো একটা প্লট আমি এক্সপোর্ট করতে পারি, একটা ইমেজ, পিডিএফ, আপনার যে কোনো ফরম্যাটে। আর স্টুডিও এই টেকনিকটা একদম সোজা, সরাসরি গ্রাফিক্যালি এই কাজটা আমরা করতে পারি। আমাদের এই গ্রাফটা সেভ হয়েছে আমাদের ডেস্কটপে। আমরা যদি ডেস্কটপে যাই তাহলে দেখুন এখানে ডিসক্রিট হিস্টোগ্রাম সেই নামে একটি ইমেজ এখানে চলে এসেছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা দেখব কিভাবে আমরা যদি আর স্টুডিও ইউজ না করতাম, শুধুমাত্র আর যদি ইউজ করতাম, তো আমরা কিভাবে কমান্ড ইউজ করে এই প্লটটাকে আমি কিভাবে এক্সপোর্ট করতে পারতাম।
তো আমরা সেই টেকনিকটা এখন দেখব। আচ্ছা, আমাদের ক্লাসের 40 মিনিট হয়ে গেছে। তো কাইন্ডলি একটু এই সেশন থেকে লিভ নিয়ে পরের সেশনে জয়েন করুন। তাহলে আমরা আরো 40 মিনিট পাবো। আচ্ছা, লাগবে না অত 40 মিনিট, আমাদের আরো 10-15 মিনিট লাগবে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো কভার করতে। আচ্ছা, কাইন্ডলি লিভ নিয়ে একটু পরের সেশনে জয়েন করুন।